সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 5ই আগস্ট উপলক্ষে একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে যেই 1 বছর আগে যে অভ্যুত্থান হয়েছিল সেখানে তিনি যে মারা যাননি, সেই কারণে তিনি অনেকটা আফসোস করেছেন এবং তিনি আফসোস প্রকাশ করেছেন যে তিনি কেন মারা যাননি, সেই কারণে তার আফসোস হচ্ছে। এবং তার জবাবে ভারতের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মারা গেলে ভালোই হতো, তাহলে দেশে একজন সন্ত্রাসীর সংখ্যা কমে যেত। আমি আসলে এইভাবে বলতে চাই না, এবং একজন মানুষের মৃত্যু হলে ভালো হতো এই রকম করেও বলা আসলে কতটা সমীচীন অন্যরা সবাই বিবেচনা করবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 1 বছর ধরে, অর্থাৎ তিনি উপদেষ্টা হওয়ার পর থেকে যে সমস্ত কর্মকাণ্ড তিনি করে যাচ্ছেন, মন্ত্রী মর্যাদার একজন ব্যক্তি এইভাবে একের পর এক বিতর্ক তৈরি করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এইরকমটা অন্তত দেখিনি কোনো সরকারের আমলে। তো আমরা আজকে তার এই বিতর্কিত কর্মকাণ্ডগুলি আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, কারণ আমরা জানি অবশ্য যে যারা তাকে পছন্দ করেন, এনসিপিকে পছন্দ করেন কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে আছেন, তারা কেউ এটা ভালোভাবে দেখবেন না। কিন্তু তারপর একটু জেনে রাখার জন্য আমরা একটু জানি যে তিনি কি কি বিতর্ক কর্মকাণ্ডগুলি করেছেন। সবার চোখের সামনে আসছে যে তার যে এপিএস মোয়াজ্জেম হোসেন, তিনি এই প্রায় 7-8 মাসের মতো ক্ষমতায় ছিলেন। তার মধ্যেই তিনি ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সব কিছু করে শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন। সবাই বলছে যে শেখ হাসিনার যে পিয়ন ছিল সে 400 কোটি টাকা কামিয়েছে 15 বছরে। তার যে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, তিনি মাত্র 7 মাসেই 1000 কোটি টাকা কামিয়ে নিয়েছেন এবং এই জন্য দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমার মনে হয় এগুলি আসলে কিছুই হবে না, কারণ আমরা জানি যে ছাগল নাচে খুঁটির জোরে। একজন এপিএস এর আসলে কোনো ক্ষমতা থাকে না আলাদা করে। তার যে মন্ত্রী বা উপদেষ্টা, সে যেভাবে নির্দেশ দেয়, সে যেভাবে কাজ করতে বলে, সেভাবেই কিন্তু এপিএস কাজটা করে। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে যেখান থেকে টাকা বাণিজ্য করতে বলেছে, দুর্নীতি করতে বলেছে, সেটাই তার এপিএস করেছে এবং এর ভাগবটরাও তিনি পেয়েছেন। সে কারণে হয়তো খুব বেশি কিছু আমরা দেখব না। এপিএস এর বিতর্কিত কর্মকাণ্ডের সাথে যে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং তিনি তার বাবা তার এই সব কিছু দেখভাল করছেন। সেখানে গত 29শে জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবরপুর ইউনিয়নের পীর ঘোড়াশাল গ্রামে আলহাজ আলী হোসেন চিশতির স্মরণে এক ওয়াজ এবং দোয়া মাহফিলে তার বাবা প্রধান অতিথি ছিলেন। তিনি সব জায়গায় এখন প্রধান অতিথি হচ্ছেন। তো সেখানে তিনি বলছেন যে 200 রাস্তার প্রকল্প হাতে নিয়েছে তার ছেলে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে এবং সেটি হাই স্কুল এবং কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আসিফ মাহমুদ সজীব উদ্যোগ নিয়েছেন। আমরা জানি না যে অন্য কোনো উপজেলায় একই রকমভাবে তিনি ব্যবস্থা উন্নয়নের কাজগুলি করে যাচ্ছেন কিনা, তিনি মোটেই করছেন না। সেখানে নির্বাচন করবেন, সেই কারণেই তিনি আলাদা করে এই এলাকায় তিনি বরাদ্দগুলি দিচ্ছেন এবং তার বাবা সেখানে বলেছেন যে এলাকার মানুষ যদি চায় তাহলে তার নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে এবং সেখানে তিনি নির্বাচন করবেন। পিতা পুত্রের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে তার পিতার নামে লাইসেন্স হবে এবং তিনি কাজ দিবেন। তো পরে অবশ্য যদিও সেটা অস্বীকার করেছেন যে তিনি আসলে কিছুই জানতেন না, কিন্তু তিনি সব কিছুই জানতেন এবং তিনি যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দিয়ে তার বাবার লাইসেন্সটি করিয়ে দিয়েছিলেন, পরে অবশ্য এটি বাতিল করেছে। তো এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর আগে দেখা যায়নি অন্যান্য সরকারের সময়। তো এটা অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই করছেন এবং তার উপদেষ্টারা এই কাজটি করে যাচ্ছেন। আরেকটি কাজ তিনি করে যাচ্ছেন, আমরা সব জায়গায় যে আন্দোলন হয়েছিল সেটা ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি পাবে, কিন্তু সেই কোটা ঝেঁকে বসেছে। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, কোনো ধরনের পরীক্ষা ছাড়া তিনি নিয়োগ দিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার কোটি টাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই নিয়োগ বাণিজ্য করে কামিয়ে নিচ্ছেন। এবং তিনি বলছেন যে যেসব পদে পূর্ণকালীন এবং স্থায়ী নিয়োগের প্রয়োজন নেই সেসব পদে শিক্ষার্থীদের তিনি কাজ দিবেন এবং এইভাবে তিনি তার নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। মূলত তার বাবা তার এই নিয়োগ বাণিজ্যর কাজকর্মগুলি দেখভাল করছে এবং যে ব্যক্তিদের অবস্থান এবং পারিবারিক অবস্থান এবং কাজের যে ধরন এবং যে টাকা বেতন পাবে তা বুঝে কারো কারো কাছ থেকে 20,000 থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত তার বাবা তার নাম করে সেই টাকা সংগ্রহ করছেন। তার বাবা মূলত ক্যাশিয়ার হিসেবে কাজ করেন এবং তিনি তার কাছে সেই সিভি পাঠান এবং তিনি চাকরির ব্যবস্থা করেন। 5ই আগস্টের পর ট্রাফিক পুলিশে তিনি নিয়োগ দিয়েছেন এবং সেখান থেকেও টাকা কামিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রশাসক নিয়োগ বাণিজ্য, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি প্রশাসক নিয়োগ করেছেন এবং এই প্রশাসক নিয়োগের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা তিনি কামিয়ে নিয়েছেন।
এবং যে ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন সেই ব্যক্তি যদি ওই পদের জন্য উপযুক্ত হতেন তাহলে কিন্তু হয়তো মানুষের আপত্তিটা কম থাকতো। আমরা জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, এই মোহাম্মদ এজাজ কিন্তু একজন বিতর্কিত ব্যক্তি। তিনি হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি জেলেও ছিলেন। হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে 2015 সালে তিনি গ্রেফতার হন। এই এজাজ কিন্তু টাকা দিয়ে নিয়োগ নিয়েছেন, কারণ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার কারণে তার আড়ালে তিনি তার হিজবুত তাহরিরের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আরেকজন হিজবুতের উপদেষ্টা রয়েছে মাহফুজ আলম, আমরা তাকে নিয়ে পরে কথা বলবো। যখন উপদেষ্টা হলেন পরপরই তার নাম হয়ে গেল হেলিকপ্টার উপদেষ্টা, অর্থাৎ হেলিকপ্টার ছাড়া তিনি চলতেই পারেন না, সব জায়গায় তিনি হেলিকপ্টারে যাতায়াত করেন। শীতকালে মানুষ কষ্ট পাচ্ছিল, তাদের জন্য কম্বল বরাদ্দ দেয়া আছে, কিন্তু তিনি নিজে গিয়ে হেলিকপ্টারে চড়ে দিবেন। সেই কারণে শীত প্রায় চলে যাচ্ছে, সেই সময়ে তিনি একের পর এক হেলিকপ্টার ভাড়া করে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তিনি পরিদর্শন করেন। তিনি 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন এবং সেখানে মতবিনিময় সভা করেন এবং কম্বল বিতরণ করেন। একটা অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করার জন্য প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় এবং সেই 6 বার তিনি জায়গায় গিয়েছেন, 6 জায়গায় হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। এবং যেই টাকার তিনি কম্বল বিতরণ করেছেন তার এই হেলিকপ্টারের ফলে প্রতি কম্বলের দাম আসলে পড়েছে প্রায় 32,000 টাকা। তো আমরা জানি যে সরকারের যে কম্বল এগুলো হয়তো 200-300-500 টাকার বেশি হবে না। তো তার এই হেলিকপ্টার বিলাসের কারণে, ভ্রমণ বিলাসের কারণে কিন্তু এক একটা কম্বলের দাম প্রায় 32,000 টাকা পড়েছিল। এবং 24 থেকে 26 ডিসেম্বর 2024 সালের কথা বলছি, সেই সময়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য 21,26,000 টাকা তিনি ব্যয় করেছেন এই 6 বার হেলিকপ্টারে গিয়ে। ইউনোর মাধ্যমে এই কম্বলগুলি বিতরণ করতেন, কয়েক হাজার মানুষকে এই টাকা দিয়ে কিন্তু কম্বল দেওয়া যেত। এবং অর্থাৎ 21 লাখ মানুষকে তো 1 লাখ টাকা করে কম্বলের দাম পড়লেও তো 21 লক্ষ মানুষ কম্বল পেত। তো এই হেলিকপ্টার বিলাস করে তিনি টাকা উড়িয়েছেন। সবশেষ হচ্ছে বিমানবন্দরে AK-47 এর গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে চলে যাওয়া। তিনি AK-47 যে অটোমেটিক রাইফেল, আমরা জানি না সেই অটোমেটিক রাইফেল তিনি কোথায় পেয়েছেন, কিভাবে সংগ্রহ করেছেন। সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে তিনি চলে গিয়েছেন। দেখুন, পদে পদে আইনের উপেক্ষা করেছেন, আইন ভঙ্গ করেছেন। প্রথমত, ম্যাগাজিন নিয়ে যাওয়া যায় না, গেলে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কথা। এবং তার যে ম্যাগাজিন সেটা অন্য কারো হাতে, অর্থাৎ বন্দুকের, বা সেটা যদি লাইসেন্স করা হয়, অবশ্যই সেটা লাইসেন্স করা ছিল না, তার এটা অবৈধ অস্ত্র ছিল। তো সেটা যদি লাইসেন্স করাও হয়, তারপরেও সেই গুলিও বা বন্দুকের কোনো একটা অংশ, পিস্তলের কোনো একটা অংশ লাইসেন্স করা অন্য কারো হাতে হস্তান্তর করা যাবে না। তিনি নিজে যখন বিদেশে তিনি যাবেন, সেটি তিনি স্থানীয় থানায় জমা রেখে তারপরে বিদেশ যাবেন। তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বাড়িতে রেখে, গুজগাছ করার সময় বাড়িতে অস্ত্রটি রেখে একটা ম্যাগাজিন তিনি রেখে গিয়েছিলেন, ভুলে একটা ম্যাগাজিন চলে আসছে। তিনি কিন্তু বাড়িতে রেখে যেতে পারেন না, এটা একটা আইনের লঙ্ঘন। তিনি থানায় দিয়ে যাবেন, সেটা না করে তার আবার একজন প্রোটোকল অফিসারের কাছে দিয়ে তিনি বিমানে উঠে গেলেন। প্রোটোকল অফিসার কিভাবে ওই 3য় নাম্বার নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গেল, কারোরই যাওয়ার সুযোগ থাকার কথা না, তারপরে তিনি গেলেন এবং তার হাতে করে দিয়ে দিলেন। এখানে পুলিশ, বিমানবন্দর পুলিশ, থানার পুলিশ কেউ কোনো ব্যবস্থা নিল না। কুমিল্লার মুরাদনগরে তার নিজের উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে তিনি মামলা করেছেন এবং সেই ধর্ষণের ঘটনার ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে ওই নারীকে অন্যরা তার জামা কাপড় টেনে খুলে ফেলছে এবং তাকে ভিডিও করছে। তো এই ঘটনায় একজন উপদেষ্টা হয়ে তিনি এটা নিয়ে রাজনীতি করেছেন, নোংরামি করেছেন এবং মিথ্যাচার করেছেন, যেখানে তার একটা বলিষ্ঠ অবস্থান নেওয়া দরকার ছিল যে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সেটা না করে সেটাকে নিয়ে তিনি রাজনীতি করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। তো এবং তিনি বলেছেন যে উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে মুরাদনগরে কিন্তু একের পর এক বিতর্কিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একই পরিবারের 3 জন ব্যক্তিকে ঘোষণা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো এবং সেইখানে তিনি তার আধিপত্য বিস্তারের জন্য ছোট ছোট নানান গ্রুপকে, আগামীতে যেহেতু তিনি নির্বাচন করবেন, নানান সন্ত্রাসী গ্রুপকে তিনি আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছেন। তারই আশকারা পেয়ে এই সমস্ত কর্মকাণ্ড হয়ে যাচ্ছে এবং তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা,
বরঞ্চ তিনি এটা নিয়ে রাজনীতি করছেন, বিএনপিকে দোষারোপ করছেন, স্থানীয় অন্যান্য রাজনৈতিক দলগুলিকে দোষারোপ করছেন। কিন্তু পুলিশ এখানে কঠোর ভূমিকা নিবে, তার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে, সেই সব কিছু না করে তিনি একের পর এক বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছেন। দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের সাথে এনসিপি ঘনিষ্ঠ সম্পর্ক। তারা হয়তো যে কোনো সময় এনসিপিতে যোগ দিয়ে তারা নির্বাচনও করতে পারেন, কিন্তু তারা বারবার এটা অস্বীকার করছেন। তো আমরা সেখানে কি দেখলাম যে তিনি মাস্ক পরে এনসিপির একটি বৈঠকে অংশ নিয়েছেন ক্যাফেতে গিয়ে। সেখানে তাকে দেখা যাচ্ছে তার যে ড্রেস কোড সাদা রঙ, জুতা প্যান্ট পরে তিনি সেখানে গিয়েছেন এবং মাস্ক পরা। তো ভাবছে যে মাস্ক পরা অবস্থায় থাকলে তাকে কেউ চিনতে পারবে না। আসিফ মাহমুদের সজীব ভুইয়ার কথায় আসলে বলতে হয় যে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে। এই বড় মাফিয়াটা আসলে কে? এই বড় মাফিয়াটা, তার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি সজীব ভুইয়ার, আসলে আসিফ নিজেই হচ্ছে সেই বড় মাফিয়া। তিনি নিজের কথা নিজেই কিন্তু বলেছেন যে মুরাদনগর আসলে মুক্ত হয় নাই, মুরাদনগর বড় মাফিয়ার কবলে পড়েছে এবং নিজে হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন সেই মাফিয়া যিনি একের পর এক দুর্নীতি করে যাচ্ছেন, অপকর্ম করে যাচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চোখ বুজে আছেন, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছেন। তো আমরা জানি না তিনি আদৌ সজাগ হবেন কিনা, বা তিনি জেগে ঘুমিয়ে আছেন, সে কিছুই দেখছেন না। কিন্তু দেশের মানুষ ঠিকই দেখছে যে আসিফের যেই দুর্নীতি অপকর্ম, এবং নিশ্চয়ই একদিন এই দুর্নীতি অপকর্মেরও বিচার হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।